হ্যালো স্টুডেন্ট, সবাইকে আবার রসায়ন সূত্রে স্বাগতম। তোমরা আশা করি তোমরা পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখেছো। পি ব্লক এলিমেন্টের উপর রয়েছে পার্ট 1 অ্যান্ড পার্ট 2। যারা পার্ট 2 দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমরা ওখানে ওই অ্যালোট্রপ পর্যন্ত ডিসকাস করেছিলাম। এরপর আমাদের যেটুকু রয়েছে যে অক্সো অ্যাসিড কাকে বলে, অক্সো অ্যাসিডের স্ট্রাকচার কি, অক্সো অ্যাসিডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ওখান থেকে একটা অক্সিজেন চলে গেলে কি থাকে, একটা মানে কীভাবে পাইরোফর্ম আসে, কীভাবে আস অ্যাসিডগুলো আসে, তোমাকে এইগুলো জানতে হবে। এর অক্সাইডগুলো কীরকম হয়, তোমার অক্সাইডগুলো কোনটা অ্যাম্ফোটারিক হয়, কোনটা অ্যাসিডিক হয়, কোনটা মেটালিক ক্যারেক্টারের জন্য বেসিক হয়। তাহলে সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এদের অক্সাইডের স্ট্রাকচার কি, অ্যাসিডগুলোর স্ট্রাকচার কি, এগুলো সব পরীক্ষাতে আসে। ঠিক আছে, সুতরাং আজকের ক্লাসে আমরা এইগুলো জানবো। আর সব থেকে ইম্পর্টেন্ট পজিটিভ পয়েন্ট আমি বলেছিলাম যে একটা মাত্র স্লাইড থাকবে, যেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র একটা মাত্র স্লাইড। ঠিক আছে, পি ব্লক এলিমেন্ট সবাই বলে যে মুখস্থ করতে হয় বা অনেক কিছু রয়েছে, কিন্তু আমি তা বলবো না। একটা মাত্র স্লাইড যেখানে ডাটাটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে চলো আমরা প্রথম সেই ডাটা দিয়েই শুরু করবো। ঠিক আছে, তো শুরু করছি। তোমার হচ্ছে এই দেখো, ফিজিক্যাল প্রপার্টিস অফ ডাটা। তোমাদেরকে যে ডাটাটা করতে হবে, মনে রাখতে হবে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, ফার্স্ট আছে বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট কী কী রয়েছে? বয়েলিং পয়েন্ট জেনারেলি টপ টু বটম তোমার হচ্ছে কমতে থাকে। ঠিক আছে, ফর মানে 13 অ্যান্ড 14 জন্য। কীরকমভাবে কমে দেখো, বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, গেলে তোমার হচ্ছে বেগুন, আলু, গাজর। ঠিক আছে, ইনথালি, তাহলে কী হচ্ছে, বোরনের সব থেকে বেশি, অ্যালুমিনিয়াম, তারপর গ্যালেনিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থালিয়াম। ঠিক আছে, এরকম। তারপর কার্বন, সিলিকন, এই গ্রুপটা এই ধরনের চলে। কিন্তু ঠিক 13, 14, 13, 16, মানে 13, 14-এর পর এই 15, 16, 17, 18, ঠিক আছে, এতে আবার ফিনোমেনা ঠিক উল্টো, ঘটনা ঠিক উল্টো হয়ে যায়। কীরকম হয় যে টপ টু বটম তুমি যখনই যাচ্ছ তখন হচ্ছে বয়েলিং পয়েন্ট হচ্ছে তোমার বাড়তে থাকছে। কীরকমভাবে বাড়ছে, যে হিলিয়াম, দেখো আমি যদি 18টা নেই, তাহলে দেখা যাবে যে রেডনের সব থেকে, তাহলে আমাদেরকে এখানে যেটা মনে রাখতে হচ্ছে, আমি যখন 13, 14 ডিসকাস করব, মানে 13, 14-তে যাবো, মানে বোরন ফ্যামিলি আর কার্বন ফ্যামিলি নিয়ে কথা বলবো, তখন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিনিয়াম, ইন্ডিয়াম, থালিয়াম, এদের ক্ষেত্রে যখন আমি দেখব তখন টপ টু বটম দেখব কমে যাচ্ছে। আর ঠিক যখন বাকি তিনটে 15, 16, 17, 18 চারটে, তাহলে চারটের ক্ষেত্রে দেখবো টপ টু বটম বাড়ছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি বলছি যে একটা মাত্র স্লাইড তোমাদেরকে মনে রাখতেই হবে। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে ঠিক ঘটনা অন্যরকম। ঠিক আছে, 13th-এর ক্ষেত্রে এই 13th-এ একমাত্র সব এক্সেপশানগুলো রয়েছে। 13th-এর ক্ষেত্রে তোমার হচ্ছে টপ টু বটম মানে যদি যাও, তাহলে তোমার কি হচ্ছে এইভাবে বাড়তে থাকে। ঠিক আছে, মানে মানে টপ টু বটম হচ্ছে কমতে থাকে মেল্টিং পয়েন্ট 13th-এর ক্ষেত্রে। মনে রাখবে, মেল্টিং পয়েন্টে শুধু আবার 13th-এ রয়েছে, আমার জন্য লিখে দিয়েছি। তারপর যখন 14, 15-তে যাচ্ছ, তখন কিন্তু ঘটনাটা ঠিক আয়নাইজেশন এনার্জিদের মতো। তোমার হচ্ছে এখানে যে জার্মেনিয়াম রয়েছে, জার্মেনিয়াম কি হয়, মানে গরমকালে লিকুইড অবস্থায় থাকে, মানে গরমকালে যে টেম্পারেচারটা থাকে মানে 28, 29 যা থাকে 30-এর উপর, এটা হচ্ছে 30-এর টেম্পারেচারে এটা কি হচ্ছে গরম হচ্ছে। তাই একে হাই টেম্পারেচার যে থার্মোমিটার রয়েছে সেখানে গিয়ে ইউজ করা হয় মার্কারের মতো। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে ঠিক মানে কি হচ্ছে, আমরা আয়নাইজেশন এনার্জিতে যেমন দেখেছিলাম যে টিন আর লেডে গিয়ে এটা চেঞ্জ হচ্ছিল, সিমিলারলি টপ টু বটম তোমার হচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মানে এই ঘটনাটা তোমার এই ধরনের। ঠিক আছে, এখানে হচ্ছে গ্যালিয়ামটা হচ্ছে আলাদা, এটা তো মনে রাখতেই হবে আমাদেরকে, এই রেঞ্জটা কীভাবে রয়েছে। ঠিক আছে, এখানে শুধু টিন আর লেডের ক্ষেত্রে আলাদা, বাকি 15th-এর ক্ষেত্রে ওই অ্যান্টিমনি আর বিসমাতে গিয়ে প্রবলেম, বাকি সিরিজটা এই ধরনেরই। এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট যদি বলি, আর বাকি সব যেগুলো এগুলো রয়েছে তোমার 16th, 17th আর যে 18th রয়েছে, এদের ক্ষেত্রে টপ টু বটম গেলে বাড়তে থাকে। ঠিক আছে, আমি যদি মানে 18th নেই বা এতে নেই, তাহলে কি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, আর অ্যাস্টাটিন। ঠিক আছে, ক্লোরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন, পিরকাল,
বাহার আই অ্যান্টি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, টপ টু বটম গেলে বাড়তে থাকবে, ঠিক আছে, মানে এই টপ টু বটম গেলে বাড়তে থাকবে, বোঝা গেল। তাহলে এইভাবে এই রেঞ্জের ক্ষেত্রে তোমাকে এইটা মেল্টিং পয়েন্ট আর বটম মনে রাখতেই হবে। ডেন্সিটির ক্ষেত্রে সবই একই, টপ টু বটম তুমি যখনই যাবে তখনই কি পাবে, বাড়তে থাকবে, টপ টু বটম বাড়তে থাকবে। মানে আমি যদি বেগুন, যদি আমি এইটা নিই, এই সিরিজটা নিই, 13th নিই, তাই বোরন ফ্যামিলি নেই, তাহলে তুমি যে দেখতে হবে যে টপ টু বটম গেলে বাড়তে থাকে, মানে এইরকম এই সিরিজটা দেখতে হবে। কিন্তু এটাতে একটাই মাত্র এক্সেপশন রয়েছে, যেটা লেখা রয়েছে দেখো, যে কার্বন আর সিলিকনের ক্ষেত্রে কার্বনের কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড কে ছিল, যে এটা মানে এ হওয়া উচিত ছিল, कहे सीताजी सुनो প্রভু, টাইগার কে আছে। তাহলে এটা যদি হয়, তাহলে এর ক্ষেত্রে আমি এইভাবে বেড়ে 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 আসছিল, কিন্তু এখানে উল্টে গিয়ে ঠিক উল্টো ঘটনা হয়েছে। এটাই এক ডেন্সিটির ক্ষেত্রে একটাই মাত্র এক্সেপশন রয়েছে, এটা মনে রাখতে হবে। এই হলো আমাদের কি হচ্ছে, যেটুকু মনে রাখতে হবে তার এটা, ঠিক আছে। এবার দেখো, এবার আর মনে রাখার কিছু নেই, এবার আমরা একদম কনসেপচুয়ালি পড়বো যে বোরন কম্পাউন্ড। আচ্ছা, বোরন কম্পাউন্ড আমি এখানে শুধু একদম ইন্ট্রোডাকশন হিসেবে করব, কারণ পরে আমি বোরাজিন, তারপর মানে আরও সব ডাইবোরেন, এগুলো সব আমি ডিসকাস করব। আপাতত আমি বোরনের কম্পাউন্ডে আমি একটু হালকা দিয়ে দিই, তারপর ব্যাক বন্ডিং করবো আমরা, ওখানে আরও অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, বোরন কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে, বোরন খুব হচ্ছে হার্ড এলিমেন্ট, ঠিক আছে, এক্সট্রিমলি হার্ড, ঠিক আছে। এটা কি হচ্ছে এক্সট্রিমলি হার্ড এলিমেন্ট, ঠিক আছে। এটা কি হয়, তোমার এতই হার্ড হয়, ক্রিস্টালাইন হয়, ক্রিস্টালাইন হয় কি, আর কালো কালার, কালো সলিড হয়, ব্ল্যাক সলিড, ঠিক আছে। এই প্রপার্টিগুলো আমাদেরকে জানতে হবে। যে বোরন এতই শক্ত হয়, একে বুলেট প্রুফ জ্যাকেট আমরা মানে যে ব্যবহার করা হয়, বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট, জ্যাকেট এর জন্য একে ব্যবহার করা হয়, বুলেট প্রুফ জ্যাকেটের জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেটা তো গেল। আমাদের যে জিনিসটা জানতে হবে, বোরনের দুটো আইসোটোপ থাকে, বোরনের দুটো আইসোটোপ, ঠিক আছে। বোরনের দুটো আইসোটোপের ভেতর যেটা জানতে হবে আমাদের, যে একটা হলো B10 আর একটা হলো B11, বুঝা গেল। B10টা থাকে 19%, আর এটা হচ্ছে 81%, বোঝা গেল। B10টা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এটা পরীক্ষাতে এসেছিল এবার, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এবার এখানে একটা জিনিস দেখো, যে B10টা রেডিও অ্যাক্টিভ হওয়ার জন্য এটা কি করা হয়, এটা খুব ভালো নিউট্রনকে অ্যাবজর্ব করে, কি হচ্ছে অ্যাবজর্ব নিউট্রন, নিউট্রনকে খুব ভালো অ্যাবজর্ব করতে পারে। তাই জন্য এই একে কাজে লাগিয়ে বোরনকে নিউক্লিয়ার রিয়েকশন যখন করানো হয় ইন প্রেজেন্স অফ নিউট্রন, তাহলে কি হচ্ছে, নিউক্লিয়ার রিয়েকশনে কি হচ্ছে, যখন এ করানো হয় তখন একে কন্ট্রোলার হিসাবে দেওয়া হয়, নিউট্রন কন্ট্রোলার হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। নিউট্রন কন্ট্রোলার হিসেবে ইউজ হয়, বুঝলে। ওখানে তো লিমিটেড, একে তো তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে তো কন্ট্রোল করা যায় না, তাই কন্ট্রোল করার জন্য নিউট্রন যে অ্যাবজর্ব হয় সেটাকে হচ্ছে আমার ওই বোরন 10 রড ইউজ করা, বোঝা গেল। তাহলে এটা গেল বোরনের। বোরনের বাকি যে বোরাজিন, ডাইবোরেন, তারপর এদের ব্যাক বন্ডিং, ঠিক আছে। ব্যাক বন্ডিং আমরা নেক্সট ক্লাসে করব এটা, ঠিক আছে। এগুলো কি হচ্ছে, এগুলো একটু হায়ার কনসেপ্ট লাগবে, আমি এর বাকি কম্পাউন্ডগুলো করাচ্ছি। তার আগে আমাদেরকে আরও কিছু অক্সো অ্যাসিডগুলো আমাদেরকে আগে তার আগে জেনে নিতে হবে, তো বুঝে নিতে হবে, ঠিক আছে। এ দেখো, আইডেন্টিফিকেশন অফ অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডগুলোকে আমরা চিনবো কীভাবে, কী কোথা থেকে আসছে, ঠিক আছে, কোনটা থেকে তো হচ্ছে, বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। যদি তুমি বেসিক ক্লিয়ার করো তাহলে ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। এই বেসিকটার উপরেই পুরো ডিপেন্ড করছে, ঠিক আছে। বেসিক নাম মনে থাকলে, অ্যাসিডের নাম দেখে অ্যাসিডের নাম না চিনতে পারলে তুমি কখনোই করতে পারবে না, তুমি রিয়েকশানও মনে রাখতে পারবে না। তোমার পক্ষে এই মুখস্থ করা ছাড়া দু একটা রিয়েকশান মুখস্থ থাকবে, বাকি থাকবে না। কিন্তু তুমি যদি এইভাবে কনসেপচুয়াল যেভাবে আমি পড়াচ্ছি পড়ে নাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আগে বেসিকটা বিল্ড করো। আচ্ছা,
দেখো কি বললাম, অক্সো অ্যাসিড। আচ্ছা, সব থেকে বেসিক যেটা আমার যা মনে হয় তোমাদের, তোমরা জানো কি জানো না, যদি জানো তো ঠিক আছে। দেখো, যদি একটা জিনিস একবার, যদি আমি এটা করি যে অক্সো অ্যাসিড, আমরা অক্সো কখন বলি, একদম বেসিক আমি যে বলছি, অক্সো কখন আমরা ইউজ করব, অক্সো ওয়ার্ডটা যেখানে দেখবে ও এইচ, মানে এই ধরনের এই বন্ডটা থাকবে, সেখানে আমরা ইউজ করব অক্সো ওয়ার্ডটা, ঠিক আছে। আবার অক্সি ইউজ করব, আর হচ্ছে অক্সো, অক্সো ওয়ার্ডটা ইউজ করব যেখানে এই ধরনের, সাপোজ সালফারের সাথে ডবল বন্ড রয়েছে, ঠিক আছে, এই ধরনের কেস যখন থাকবে তা আমরা তখন সেখানে অক্সো ইউজ করবো, মানে ডবল বন্ড যেখানে থাকবে, ডবল বন্ড ও। আমরা তাহলে অক্সো যখন সিঙ্গেল বন্ড ও থাকছে তখন অক্সি করছি, আর যখন এ হচ্ছে অক্সো, একদম বেসিক থেকে আমি বলছি, ঠিক আছে। আর ধরো অনেক ক্ষেত্রে কি হয় যে দুটোই থেকে, এরকম থেকে ওএইচ, সালফার আমি নিচ্ছি, যে কোনো এলিমেন্ট হতে পারে, অক্সিজেনও হতে পারে, যে কোনো নাইট্রোজেনও হতে পারে, তখন যখন থাকবে দুটোই, তখন আমরা অক্সিও নিতে পারি আর অক্সো নিতে পারি। বোঝা গেল? আমি এতে কোনো এ নেই, ঠিক আছে। সুতরাং বেসিক আমি বলছি, একদম অক্সি কাকে বলে আর অক্সো কাকে দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এবার দেখো, আমি যদি দেখি যে গ্রুপ 13, গ্রুপ 13-এ যদি যাই, গ্রুপ 13-এ কি হচ্ছে, ম্যাক্সিমাম যে অক্সিডেশন স্টেট, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কি হয়, +3 হয়, বোরনের 3, অ্যালুমিনিয়ামের 3 আমি করিয়েছিলাম তোমাদের। তখন তাকে +3 যদি থাকে, তখন তো আমরা তাকে বলবো ডট 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 ইক অ্যাসিড। ওহো, তখন তো আমরা তাকে বলবো ইক অ্যাসিড, ঠিক আছে। আর যদি গ্রুপ 14, গ্রুপ 14-এর ক্ষেত্রে কি হয়, +4 হয়, তাহলে আমরা ডট 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 কি বলবো, এখানে যেমন বোরিক অ্যাসিড হয়, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, যদি +4-এ থাকে, যেমন কার্বনিক অ্যাসিড হয়, তাই তো, মানে ডট 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 ইক অ্যাসিড, ঠিক আছে। খুব বেসিক থেকে আমি বলছি যাতে কোনো সমস্যা না হয় তোমাদের, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, গ্রুপ 13-কে যদি +3 অক্সিডেশনে থাকে, এটা ওদের গ্রুপে সব থেকে ম্যাক্সিমাম অক্সিডেশন। এটা যদি 4 থাকে, তখন তো আমরা বলবো, তখন তাকে আমরা বলবো ইক অ্যাসিড। গ্রুপ 14-এর ক্ষেত্রেও এদের গ্রুপ অক্সিডেশন স্টেট যেটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 4, তখন তো আমরা বলবো ইক অ্যাসিড। গ্রুপ 15-এর ক্ষেত্রে কি হচ্ছে, এদের ভ্যারিয়েবল দেখা যায় 15 গ্রুপের ক্ষেত্রে, দেখবেন গ্রুপ 15-এর ক্ষেত্রে কি দেখবো, এদের ভ্যারিয়েবল থেকে 5-এ থাকে, 3-এ থাকে, 1-এ থাকে, মানে +1, আর প্রথম তো ম্যাক্সিমামটা হচ্ছে +5, ঠিক আছে। যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা বলবো ইক অ্যাসিড, ঠিক আছে। তার থেকে কম যেটা 3, ঠিক আছে, এটা বলবো আস অ্যাসিড, আস অ্যাসিড। তার থেকে আরো কম যেটা, সেটাকে আমরা বলবো হাইপো, হাইপো আস অ্যাসিড। তাহলে বোঝা গেল হাইপো আস অ্যাসিড। তাহলে কি হচ্ছে, যেটা ম্যাক্সিমাম থাকছে সেটাকে আমরা ইক অ্যাসিড, তার থেকে কম যেটা আস অ্যাসিড, তার থেকে কম যেটা হাইপো আস অ্যাসিড। আবার যদি গ্রুপ 16-তে যাও, গ্রুপ 16-এর ক্ষেত্রে কি হচ্ছে, এর দুটো দেখা যায়, একটা +6 দেখা যায়, যেমন সালফার ফালফার দেখা যায় সালফার, আর এটা দেখা যায় এই, এটাকে আমরা বলবো, আর 4 দেখা যায়, ঠিক আছে, এটা বলবো ইক অ্যাসিড, আর এটাকে আমরা বলবো আস অ্যাসিড। আমি একদম বেসিক থেকে বলছি যাতে তোমাদের সমস্যা না হয়, বেসিকটা যাতে ক্লিয়ার থাকে। বেসিক না ক্লিয়ার থাকলে তুমি বড় বড় রিয়েকশন কখনোই মনে রাখতে পারবে না। দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কি অ্যাসিড, অ্যাসিডের নামটা আগে জানতে হবে, ঠিক আছে। গ্রুপ 17, গ্রুপ 17-এ দেখো যে কি হচ্ছে, এদের কি হয়, এদের 7, মানে 7 হয়, 5 হয়, 3 হয়, 1 হয়, 4খানা হয়। তাহলে আমরা 7 থাকলে আমরা তাকে বলবো ইক অ্যাসিড। মিনিট, একটু এখানে লিখি, ঠিক আছে। আমরা তাহলে 7 থাকলে হবে। এবার যদি 5 থাকে, 5 থাকলে বলবো আমরা, এটার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, এটা যেটা, এটাকে বলে পারিক অ্যাসিড বলে, +7, এখানে +5টাকে ইক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। 5টা হচ্ছে, এখানে মনে রাখতে হবে একটু, এটা 5টা হচ্ছে ইক অ্যাসিড, ঠিক আছে। এরপর যেটা 3 হয়, 3টাকে বলা হয় আস অ্যাসিড, ডট 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 আস অ্যাসিড,
আর 1টাকে বলা হয় তোমার হাইপোআস অ্যাসিড, হাইপো ডট 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 আস অ্যাসিড। তার বোঝা গেল 17 ক্ষেত্রে একটু এ রয়েছে। এবার 18 ক্ষেত্রে গ্রুপ 18 যদি নাও তাহলে কি হচ্ছে তোমার, এদের দুটো দেখা যায় +8, আর হচ্ছে +8কে আমরা বলবো ফর ইক অ্যাসিড, আর +7কে বলবো আমরা ইক অ্যাসিড। বুঝা গেল? তাহলে আশা করি ক্লিয়ার হলো যে মানে আমরা বেসিকটা কি হবে, যে আমরা যখন +3-তে পাবো 13-এ তখন ইক অ্যাসিড, 14-এর 4 পেলে ইক অ্যাসিড, ঠিক আছে, গ্রুপ 15-এর 5 পেলে ইক অ্যাসিড, তারপরে আস, তারপরে হাইপোআস, ঠিক আছে। আর যদি তোমার 16th-এর যদি হয় তাহলে সেই 6 পেলে ইক অ্যাসিড, আর হচ্ছে 4 পেলে আস অ্যাসিড। আর এই দেখো 17-এর ক্ষেত্রে +7, এখানে +5টা হচ্ছে ইক অ্যাসিড, তার আগে হলে পার ইক অ্যাসিড। এবার আমি তোমাদের এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবে নেক্সট এতে। আচ্ছা, এবার দেখো আমি একটা করে দিচ্ছি, রুট করে দিচ্ছি, রুট যাতে করলে তোমাদের সুবিধা হয়। ধরো একটা ইক অ্যাসিড রয়েছে, ঠিক আছে, যে কোনো গ্রুপেরই আমি কথা বলছি, একটা ইক অ্যাসিড রয়েছে, ঠিক আছে। ইক যদি অ্যাসিড থাকে, মানে আমি ধরলাম বোরনের ক্ষেত্রে একটা, কার্বনের ক্ষেত্রে একটা, আমি আসতে সবগুলো একটা উদাহরণ দেবো, আপাতত জেনারেল বলে নিই। যদি একটা ইক অ্যাসিড থাকে, তাতে তুমি যদি একটা অক্সিজেন অ্যাড করে দাও, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে পার ডট 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 ইক অ্যাসিড। বোঝা গেল যে যদি একটা মানে একটা ইক অ্যাসিড আছে, তার সাথে অক্সিজেন অ্যাড করে দিচ্ছ, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে তোমার কি হচ্ছে, পার ইক অ্যাসিড। ধরো এটাকে তুমি কি করলে, যে 2x, মানে এটা যদি আমি x নেই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেখান থেকে জল বের করে দিলে তুমি, ঠিক আছে, যেটা দাঁড়াবে সেটাকে আমরা বলবো পাইরোইক অ্যাসিড। বোঝা গেল পাইরোইক অ্যাসিড কাকে বলছে। এবার ধরো যে অক্সিজেন আমি ওখানে অ্যাড করেছিলাম, এখান থেকে অক্সিজেন আমি বের করে নিচ্ছি ইক অ্যাসিড থেকে, তাহলে ইক অ্যাসিড থেকে অক্সিজেন বের করে মনে রাখবে এটা হয়ে যাবে আস অ্যাসিড, ঠিক আছে। এবার আস অ্যাসিড থেকে যদি তুমি আবার অক্সিজেন বের করে নাও, যদি অক্সিজেন বের করে নাও এবং সেখানে যদি হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো হাইপোআস অ্যাসিড, ঠিক আছে। তোমাদেরকে এই বেসিকগুলো ঠিক জানতেই হবে, এটা খাতায় লিখে নিজেরা প্র্যাকটিস করো, তবেই বুঝতে পারবে। ধরো এটাকে যদি তুমি ডবল করে নাও, আমি যদি এটাকে ওয়াই ধরি, তুমি কি করলে 2y মাইনাস জল বের করে দিলে, তখন সেটা হয়ে যাবে পাইরোআস অ্যাসিড। আই থিঙ্ক ক্লিয়ার হলো সবার, যে ইক অ্যাসিড ছিল সেখানে জল দিলে আমরা পার ইক অ্যাসিড হচ্ছে, সেখান থেকে 2 থেকে মানে 2x করে সেটাকে যদি আমি জল বের করে দিই, সেটা হচ্ছে পাইরোইক অ্যাসিড। এবার তো অক্সিজেন অ্যাডিশনের গল্প চলে গেল, এখানে অক্সিজেন যখন মাইনাস করছো তখন আস অ্যাসিড হয়ে যাচ্ছে, সেখানে আরও একটা মাইনাস করলে যদি H+ থাকে তখন হাইপোআস অ্যাসিড, 2x করে বের করে দিলে পাইরো। এখানে আরেকটা এর রয়েছে, যদি তুমি এ করো মানে এই এক্স থেকেই যদি জল বের করে দাও একটা, যদি এক্স থেকে জল বের করার পর আমি ব্যাক করি, তুমি এক্স থেকে জল বের করলে, জল বের করার মানে এক্স মাইনাস ওয়াটার করলে, যদি ওখানে ইফ H+ প্রেজেন্ট, মানে H প্রেজেন্ট, যদি হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, তখন তাকে আমরা বলবো মেটা ডট ডট ইক অ্যাসিড। আসছি মেটা ইক অ্যাসিডের এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। তারপরে যদি জল X-H2 করলে কিন্তু আর H+ অ্যাবসেন্ট, তখন তাকে আমরা বলবো অ্যানহাইড্রাস, ওকে, অ্যানহাইড্রাইট। বুঝা গেল, অ্যানহাইড্রাইট। তাহলে ক্লিয়ার, আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার। এবার এক্সাম্পল দিলে তোমরা এক এক করে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবার দেখো নাইট্রোজেনের অ্যাসিডগুলো নিয়ে, নাইট্রোজেনের যদি একটা করে দেখাই তোমাদেরকে, যে আমি এত ইক বললাম কিছু বুঝতে পারছো কিনা, তাহলে দেখো আমি যদি এখানে নাইট্রিক অ্যাসিড নেই, মানে HNO3, মানে এটা কি HNO3, এটা কোন কত এতে রয়েছে, এক্স যদি না এটা +5-এ রয়েছে, তাই তো।
মানে আমি একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই যে এক্স আমি যদি এটাকে নিই এক্স, তাহলে এখানে হাইড্রোজেনের +1 এক্স আর অক্সিজেনের 2, তাহলে 3 ইন্টু মানে অক্সিজেনের -2 এটা ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে তাহলে 6 - 6 এদিকে গেলে +6 আর এটা +1 -1 হয়ে যাবে, তাহলে হচ্ছে +6। তাহলে কীভাবে বের করলাম বোঝা গেল, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন আপাতত আমি করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো যে +5 আছে, তাহলে আমার এটা হচ্ছে নাইট্রিক ইক, বোঝা গেল, ইক অ্যাসিড হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আমি কি বলেছি, যদি আমি এনিহাউ অক্সিজেন বের করে নিতে পারি তাহলে এটা আস অ্যাসিড হয়ে যায়, ঠিক তো? তাহলে আস আমি এই দিকে করবো, কারণ তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এইদিকে, আমি এইদিকে যদি আমি দেখি মাইনাস অক্সিজেন আমি করে নিচ্ছি, তাহলে এটা আস অক্সিজেন যদি আমি করবো না HNO2, যদি HNO2 করি তাহলে আমার হচ্ছে নাইট্রাস আস অ্যাসিড হয়ে গেল, বুঝা গেল? এখান থেকে আরো অক্সিজেন যদি আমি বের করে নিতে পারি, ঠিক আছে, তাহলে কি থাকবে HNO, তাহলে এটাকে বলা হয় হাইপোয়াস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, বোঝা গেল? এটা এই অবস্থাতে থাকতে পারে না, এটা ডাইমারেস্ট হয়ে যায়। এটা যখন ডাইমারেস্ট হয়ে যায় তখন এটা HNO2 হয়ে যায়, সেটা ইকুয়ালস টু এরকম দাঁড়ায় H2N2O2, বোঝা গেল? তাহলে এই হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিড। এবার ধরো আমি অক্সিজেন অ্যাড করলে আমি কি বলেছি যে পার অ্যাসিড হয়ে যায়, তাহলে পার যেহেতু অক্সিজেন হচ্ছে তাই পার অক্সো বলা হয়, ঠিক আছে? অক্সিজেন যদি এড করো তাহলে কি স্ট্রাকচার HNO4, তাহলে পার অক্সি নাইট্রিক অ্যাসিড, তাহলে পারিক অ্যাসিড হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এবার ধরো এখানে যদি আমি কি করি পাইরোলাইসিস করি, পাইরোলাইসিস যদি কি মানে কি, তাহলে 2 করবো, এটা 2 HNO3 মাইনাস ওয়াটার করবো, তাহলে দুটো যদি জল বেরিয়ে যায় এটা দাঁড়াবে তোমার হচ্ছে N2O5। তাহলে এটা কি হচ্ছে, এখানে হাইড্রোজেন নেই তাহলে অ্যানহাইড্রাইড, তাহলে এটাকে বলা হয় নাইট্রিক। যদি হাইড্রোজেন থাকতো তাহলে কোনো ইক অ্যাসিড হতো, ঠিক আছে, বা পাইরোইক অ্যাসিড হতো, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন নেই তাহলে এটাকে বলা হয় নাইট্রিক অ্যানহাইড্রাইড, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা নাইট্রিক অ্যাসিডটা তাহলে বুঝতে পারলাম। আমরা যদি নেক্সট আমি আরেকটা এক্সাম্পল নিই, যদি আমি সালফার নিই, ঠিক আছে, তাহলে সালফার যদি নেই, দেখো আমাদের H2SO4 যেটা আমরা কমনলি ইউজ করি, H2SO4, এটা কি বলে সালফিউরিক অ্যাসিড। স্যার আমি বারবার বলছি যে আমি একদম বেসিক ক্লিয়ার করছি তোমাদেরকে, ঠিক আছে? বেসিক আগে জানতে হবে, তবেই তোমরা মানে বেসিক না জানলে প্রো লেভেলে যেতে পারবে না, ঠিক আছে? আগে বেসিকটা ক্লিয়ার করো, হ্যাঁ? এবার ধরো আমি যদি সেই সিমিলারলি যদি আমি অক্সিজেন অ্যাড করে দিই তাহলে কি দাঁড়াবে H2SO5। এটা কি হচ্ছে, অক্সিজেন অ্যাড করে দিলে তাহলে কি হচ্ছে, পার অক্সি লিখি, পার অক্সি, এটা তাহলে সালফিউরিক অ্যাসিড, বুঝা গেল? এবার ধরো আমি অক্সিজেন করে দিলাম, তাহলে আস অ্যাসিড হয়ে যাবে, তাহলে কি হবে H2SO3, তাহলে সালফিউরাস অ্যাসিড, ওকে? সালফিউরাস অ্যাসিড থেকে তুমি যদি জল বের করে নাও, মানে ডবল করে জল বের করে, মানে 2H2SO3 মাইনাস ওয়াটার বের করে দাও, তাহলে কি দাঁড়াবে তোমার H2H2O5 দাঁড়াবে, ঠিক আছে? এখানে হাইড্রোজেন রয়েছে তাহলে আমরা বলবো সালফিউরাস থেকে হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তাহলে বোঝা গেল কোনটাকে আমরা কি বলছি, ঠিক আছে? আবার যদি ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে জল বের করে দিলাম, এটা থেকেই জল বের করে দিলাম, তাহলে কি থাকবে আমার, আর জল বের করে দিলে তো এখানে থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, তাহলে থাকছে
SO3 থাকছে, আমরা গেল সালফার ট্রাইঅক্সাইড, তাই তো ট্রাইঅক্সাইড, এটাকেই আমরা বলবো অ্যানাইডাইজ অফ অ্যানহাইড্রাস অফ H2SO4, বুঝা গেল? এটাই হচ্ছে অ্যানাইডাইজ অফ H2SO4। এবার ধরো আমি কি করলাম, এটাকেই আমি ডবল করলাম, 2H2SO4 করলাম আর জল বের করে দিলাম, তাহলে সেটা যদি সেটা দাঁড়ায় H2H2O7, যেটাকে বলা হয় কি, আমি কি বলেছি, ইক থেকে হচ্ছে, তাহলে জল বের হচ্ছে মানে পাইরো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এটাকেই আমরা কি বলি, বা এখানে তুমি এরকমও করতে পারো যে এটাতে যদি তুমি আবার অক্সিজেন দাও একটা, তাহলে অক্সিজেন অ্যাড হলে কি হয়, পার অক্সি হয়, পার অক্সি, সালফিউরিক অ্যাসিডের দুটো ছিল, তাহলে কি হচ্ছে ডাই সালফিউরিক অ্যাসিড। তোমাকে পুরো ছকটাই মনে রাখতে হবে। এর ফর্মুলাটা কি দাঁড়ায়, H2H2O8, একে কি বলা হয়, মার্শাল অ্যাসিড, মার্শাল অ্যাসিড। তাহলে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমাদের পুরো H2SO4 থেকে কি হবে, আমরা কোন অ্যাসিডে যাচ্ছি বোঝা গেল। জল বের করে দিলাম, তখন সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। এটা তোমাদেরকে মনে রাখতে হলে আমি বলছি বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো, এটা 2-3 বার নিজের খাতায় লিখতে হবে কপিতে, তবেই তোমরা এটাকে রপ্ত করতে পারবে, না হলে সম্ভব না, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফসফরাসের অ্যাসিড, ঠিক আছে, মানে অক্সি অ্যাসিডগুলো আমরা কীভাবে কী নেবো দেখো। ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে আমরা প্রথম এদের নিয়ে নেব ফসফরিক অ্যাসিড, কি H3PO4। H3PO4 কি করব আমরা, এটাকে বলা হয় অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড। এটার অক্সিডেশন স্টেট কত রয়েছে, 8 আর +5 রয়েছে এটা, তাই তো? এবার দেখো আমি এর থেকে প্রথমে যদি আমি এর থেকে জল বের করে দিই, -H2 করে দিই, তাহলে সেখানে কি থাকবে, HPO3, ঠিক আছে? এটা আবার ট্রাইমার হিসাবে থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় মেটাফসফরিক অ্যাসিড, ক্লিয়ার? এবার আমি যদি কি করি, আমি এখানে অক্সিজেন অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে পার অক্সি আছে, অক্সিজেন অ্যাড করে দিলে, তাহলে এখানে কি হবে, H3PO5, তাহলে এটাকে বলা হয় পার অক্সি ফসফরিক অ্যাসিড, পার অক্সি ফসফরিক অ্যাসিড। তাহলে এটা হয়ে গেল। এবার ধরো আমি কি করলাম, যে একটা অক্সিজেন আমি বের করে দিলাম, অক্সিজেন যদি বের করে দিই তাহলে এটা দাঁড়াবে H3PO3, তাহলে কি আছে, এটা ফসফরাস, ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। এখান থেকে যদি তুমি একটা বের করে দিলে যে ও ফসফরাস শেষ হয়ে যায়, আরও একটা অক্সিজেন বের করে দাও, এবার তাহলে কি দাঁড়াবে, H3PO2, এটা কি বলা হয় আর একটা, তাহলে আমি কি করব, একে বলবো হাইপোফসফরাস অ্যাসিড, ক্লিয়ার? এবার যদি আমি পাইরোলিসিসের ফেনোমেনাগুলো নিয়ে যাই, এটা যদি 2H3PO3 মাইনাস জল করি, তাহলে এর কি দাঁড়াবে, H4P2O5, একে বলা হবে কি, পাইরোফসফরাস অ্যাসিড, বুঝা গেল? এখানে সবার স্ট্রাকচার তো মানে ইজিলি ড্র করতে পারবে, এখানে একটা জিনিস, আচ্ছা স্ট্রাকচারটা পরে আসছি, আগে দেখো এর স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হয়। এর স্ট্রাকচারটা যেরকম হয়, যে আমি দেখাবো, যদি পি ইউনিটের কখনো স্ট্রাকচার করতে হয় তাহলে তোমাকে এই দুটো জিনিস কমন আগে করে নিতে হবে, হয়েছে। এরপর ওই 4টে হাত, তারপরে এ করো। আবার এখানে অক্সিজেন ফসফরাস দেখলেই আগে এটা করে নিতে হবে, এই ইউনিটটা থাকবেই, তারপর বাকি তোমাদের করতে হবে। তারপর কি হচ্ছে, এবার এটা যেটা থাকে, যেটা ও একটা বন্ড থাকে, ঠিক আছে?
আর এখানে এবার কটা এইচ, দুটো এইচ আছে, 4টে লাগবে, তাহলে এখানে একটা এইচ, এখানে। এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বাকি স্ট্রাকচার আমি তোমাদেরকে মনে রাখবে, আমি করিয়ে দেবো। এই স্ট্রাকচারটা এখানে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আসছে যে আমি যদি কি করি 2H3PO4 মাইনাস ওয়াটার আমি করে দিই, যদি আমি পাইরোলিসিস করি এর, ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে তোমার এই যে স্ট্রাকচারটা দাঁড়াবে H4 H4P2 H4P2O7, ঠিক আছে, এটাকে আমরা বলবো, তাহলে জল বেরোচ্ছে, একে বলো পাইরো ফসফরিক অ্যাসিড, বুঝে গেল? আচ্ছা, এটা তো গেল এটা। এবার ধরো এখানে যদি আমি একটা অক্সিজেন অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি বলা হয়, স্ট্রাকচারটা দেখো, এটাকে যদি আমি অক্সিজেন আর একটা অ্যাড করি, তাহলে H4P2O8 দাঁড়ায়, এটাকে বলা হয় ফার ডাই পারঅক্সি ডাইফসফেট, পারঅক্সি ডাই ফসফরিক অ্যাসিড, বোঝা গেল? এর এখানে যদি আবার অক্সিজেন মাইনাস করে দাও তুমি, তো অক্সিজেন মাইনাস হলে কি হচ্ছে, হাইপো, তাহলে কি হচ্ছে H4P2O6 হচ্ছে, তাহলে হাইপো ফসফরিক অ্যাসিড, তাহলে ক্লিয়ার হলো আশা করি, ঠিক আছে? যে ফসফরাসের ক্ষেত্রে কি হচ্ছে, যে এটাকে অর্থোফসফরিক অ্যাসিড, আর এটা হচ্ছে মেটা, জল বের করে দিলে, ঠিক আছে? আর এটা এই অবস্থায় থাকে না, আমি স্ট্রাকচার দেখাচ্ছি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। যে তারপর হচ্ছে এখানে অক্সিজেন যখন অ্যাড হয়ে যাচ্ছে, পারঅক্সি ফসফরিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে মানে জল করে দিলে কি হচ্ছে, ডবল করে জল বের করলে পাইরোফসফরিক অ্যাসিড, আর সিঙ্গেল জল করলে মেটাফসফরিক অ্যাসিড দিয়ে, তারপর অক্সিজেন অ্যাড হলে আমরা হচ্ছে পারঅক্সি ডাইফসফরিক অ্যাসিড, আর এখানে মাইনাস করে দিলে হাইপোফসফরিক অ্যাসিড, বুঝে গেল? আর হাইপোফসফরাস অ্যাসিড আর পাইরোফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আমরা জেনে গেলাম। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশন। স্ট্রাকচার তোমাকে জানতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার যদিও তোমার হাইব্রিডাইজেশনের পার্ট, ঠিক আছে, হাইব্রিডাইজেশন মানে ওখানে করানো হয়, কিন্তু তোমাকে এখানে সব জানতে হবে, ঠিক আছে? পি ব্লক যখন পড়ছো, এটা তো আমি করিয়ে দেবো তোমার। আচ্ছা, যখন সিঙ্গেল বন্ড নিয়ে কাউন্ট করবে, তাহলে মনে রাখবে যে যতগুলো তোমার হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, ফার্স্ট তোমাদের কাজ হবে যে ফার্স্ট 1 নম্বর পয়েন্টে তোমাদের যেটা স্ট্রাকচার যে কোনো করতে হলে, যে নাম্বার অফ হাইড্রোজেন সমান নাম্বার অফ OH, ঠিক আছে? যতগুলো হাইড্রোজেন হবে সবগুলোকে আমরা OH করার চেষ্টা করবো, ফার্স্ট পয়েন্ট এটা, ঠিক আছে? যে তোমাদেরকে ফার্স্ট দেখতে হবে যে যতগুলো হাইড্রোজেন থাকবে, সাপোজ আমি তোমাকে কি বলতে চাইছি বোঝাচ্ছি, যে H3BO3 এটা আছে, ঠিক আছে? H3BO3 যেহেতু রয়েছে, আমরা চেষ্টা করবো যতগুলো হাইড্রোজেন রয়েছে ততগুলো OH বানাতে, ঠিক আছে? তবেই আমরা এই স্ট্রাকচারটা করতে পারবো। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যেটা আসবে, যে তোমাদের যেটা করতে হবে, যখন n=2, ঠিক আছে, মানে যদি তোমার ধরো, আমি যেটা বলতে চাইছি যে ফর বোরন কার্বন, মানে পি ব্লকে মানে দুটো ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তখন এই তিনটে যখন এলিমেন্ট থাকবে, তখন আমরা sp2 হাইড্রোজেন করতে হবে, মানে বন্ড, অ্যান্ড n=, নাম্বার বন্ড, নট ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে? মানে দুটো বন্ড করার চেষ্টা করবো। আবার তিনটে বন্ড তখন করার চেষ্টা করবো যখন এখানে সিলিকন, ফসফরাস, ঠিক আছে, এইগুলো থাকবে, ক্লোরিন, ঠিক আছে, এগুলো থাকলে আমরা তাকে বলবো, তাকে sp3 হাইব্রিডাইজড করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি কীভাবে করছে। এই ধরো সাপোজে বোরিক অ্যাসিড, ঠিক আছে, এই বোরিক অ্যাসিড যদি আমি ইউজ করি, তাহলে এখানে তোমার দেখো যে যতগুলো হাইড্রোজেন রয়েছে ততগুলো OH করবো, এখানে একটা OH,
এখানে একটা OH, এখানে একটা OH, তিনটে OH করে দিলাম। বোরন কি হচ্ছে, আমি কি বলছি sp2 হাইব্রিডাইজড করবো, তাহলে তিনটে হাত হবে, 1 2 3, একটা দুটো তিনটে, তাহলে স্টেরিক নাম্বার কি হয় 3 হবে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। বুঝা গেল? আমি এটাই বলতে চাইছি। আচ্ছা আরো এক্সাম্পল নেই, যদি ধরো আমি এখানে নেই H2CO3, H2CO3 কার্বন হলে আমাদের কি কি বলেছি, চারটে হ্যান্ড করতে হবে। sp3 কার্বন ক্ষেত্রে দুটো মানে sp2 করতে হবে, তাহলে কার সি, তাহলে আর যটা এই দুটো হাইড্রোজেন রয়েছে আমি দুটো OH করবো, দুটো OH হয়ে গেল। তাহলে দুটো আর তিনটে অক্সিজেনের মধ্যে দুটো হয়ে গেছে, তাহলে আরেকটা পড়ে থাকছে। তাহলে কি হচ্ছে, কার্বন তো চারটে হ্যান্ড, তাহলে চারটে হ্যান্ড করার জন্য এখানে ডবল বন্ড দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। বুঝা গেল? এইভাবে আমি স্ট্রাকচারগুলো আরও কিছু স্ট্রাকচার করি, যেমন HNO3। ঠিক আছে, যতগুলো হাইড্রোজেন আছে ততগুলো OH করো আগে। নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আমাদের কি করছে sp2 হাইব্রিডাইজড করতে হবে, তাহলে নাইট্রোজেন এটা, ওকে। আর কি হচ্ছে, তাহলে আমি এটাকে একটা সিঙ্গেল বন্ড দিয়ে OH যেহেতু হয়ে গেছে এটা সিঙ্গেল বন্ডে থাকবে। আর এখানে ক্ষেত্রে কি হবে দেখো, একটা O ডবল বন্ড হয়ে যাবে, তাহলে 1 2 3 হয়ে গেল। এবার কি হচ্ছে, তার নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই লোন পেয়ারটা তোমার কি হচ্ছে, এরকম করে এটা অ্যারো দিয়ে দেবে, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে কার সাথে, অক্সিজেনের সাথে একটা। এই হচ্ছে আমার HNO3 স্ট্রাকচার। তাহলে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখনই নাইট্রোজেন দেখবে, ঠিক আছে, মানে এই ধরনের প্রোডাক্ট যখনই দেখবে, তখন তোমাকে যে ইউনিটটা কমন করতে হবে সেটা হচ্ছে এই ইউনিটটা। যে আমি সাপোজ যদি HNO2 করি, তাহলে আমাকে যে ইউনিটটা প্রথমেই ফিক্সড করে নিতে হবে, একটা OH, এরকম একটা ডবল বন্ড, লোন পেয়ারটা রাখবে, যদি অক্সিজেন থাকে তো ওকে দিয়ে দেবে, না থাকে এরকমই থাকবে। বুঝা গেল? এই যে ইউনিট, এটা হচ্ছে ফিক্সড ইউনিট, অক্সিজেন দেখলেই, হাইড্রোজেন আর নাইট্রোজেন দেখলেই এটা করে নিতে হবে। আর আরেকটা এই কম্পাউন্ড করে দিই, H2N2O2, ঠিক আছে, যেটা মেটা নাইট্রিক অ্যাসিড, এটা HNO2। এক্ষুনি আমরা দেখলাম নাইট্রোজেনের কম্পাউন্ডে, এই দেখো এটা হচ্ছে হাইপোনাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, মেটা ফর্মের। তাহলে সেটাই যদি হয় স্ট্রাকচার, তাহলে এটার কীরকম দাঁড়াবে, আমি বলেছি তাহলে দুটো নাইট্রোজেন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আগে কী করতে হবে, আগে না অক্সিজেন হাইড্রোজেন যেটা আছে সেটা আগে OH করে নিতে হবে, OH। তাহলে কত হলো, দুটো হাইড্রোজেন চলে গেল আর দুটো অক্সিজেনও হয়ে গেছে। তাহলে এদের ভিতর কি হচ্ছে, নাইট্রোজেনের কাছে তিনটে হাত থাকে, তিনটে হাত দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে একটা, ঠিক আছে, এটা একটা দুটো হয়ে গেল, আর এখানে হচ্ছে, এখানে আর একটা বন্ড দিয়ে এটা লোন পেয়ার এখানে রেখে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার হাইপোনাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট আসছি, যে ধরো তোমার হচ্ছে এর হচ্ছে ফসফরাস, যদি ফসফরাসের কোনো ইউনিট দেখো, সাপোজ আমি ফসফরিক অ্যাসিড H3PO4 যদি নাও, তো ফসফরাসের ইউনিটের জন্য তোমাকে যেটা ফিক্সড করতে হবে সেটা হচ্ছে এই বন্ডটা তোমাকে ফিক্সড করতে হবে, লিখতেই হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এই OH, ঠিক আছে, আরেকটা OH। ঠিক আছে, প্রথমে তো এই ডবল বন্ড, এই যটা OH আছে, ঠিক আছে, তোমাকে তোটা আগে করতে হবে, তিনটে হাইড্রোজেন আছে, তিনটে OH। ঠিক আছে, তাহলে ফসফরাস দেখলেই আমাকে এই যে পার্টটা, এই ইউনিটটা আমাকে ফিক্সড করতেই হবে। আমি এটা অন্য কালারতে দেখাই, এই যে ইউনিটটা তোমাকে ফিক্সড করতে হবে। তারপরে এই দুটো হ্যান্ডে, ঠিক আছে, যা কিছু পুট করতে পারো। ঠিক আছে, এখানে যেহেতু মানে দুটো অক্সিজেন আর দুটো হাইড্রোজেন ছিল, তাই আমি OH লিখেছি, OH দুটো ইউজ করেছি। আমি আরও এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, যাতে তোমাদের ক্লিয়ারিটি আসে। ঠিক আছে, সাপোজ ধরো, আচ্ছা এটার আমি বলে নিই, এটা তাহলে তিনটে হাইড্রোজেন রয়েছে, যেটা বেরোতে পারবে OH হিসাবে, তাহলে এটা হচ্ছে ট্রাইবেসিক। ওকে, মনে রাখতে হবে ট্রাইবেসিক। আচ্ছা, নেক্সট আমি আসি H3PO3। এটা তো ইজি বলেই দিয়েছি যে ফসফরাস দেখলেই এই ইউনিটটা তোমাকে কমন করতেই হবে। ঠিক আছে, তারপর যে দুটো হ্যান্ড কাউন্টিং করে বসাবে। এখানে দেখো যে পড়ে আছে দুটো অক্সিজেন
আর হচ্ছে দুটো হাইড্রোজেন, ঠিক আছে, মানে দুটো অক্সিজেন ইউজ হয়েছে, তাহলে একটা অক্সিজেন আছে, তাহলে এখানে বসাও, আর হাইড্রোজেনও রয়েছে, আরেকটা হাইড্রোজেন, তাহলে এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, আরেকটা হাইড্রোজেন রয়েছে, এটা হচ্ছে এখানে, বোঝা গেল। এটা কিন্তু দুটো, এই দুটোর জন্য কি হচ্ছে, এটা ডাইবেসিক। ওকে, নেক্সট আমি যদি ধরি H3PO2 কমন, আমি এটাকে ড্র করে দেবো, তারপর দুটো হাতকে ফাঁকা রেখে দেবো। এবার দেখো কি পড়ে থাকছে, দুটো অক্সিজেনের কাজ কমপ্লিট, এটা হয়ে গেছে, ফসফরাস হয়ে গেছে, একটা হাইড্রোজেন হয়েছে, তাহলে আর থাকছে দুটো, দুটো পুট করে দাও, ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে মনোবেসিক, ঠিক আছে, একটা মাত্র হাইড্রোজেন দিতে পারবে। ওকে, PO2 কমপ্লিট হয়ে গেল। তাহলে এই হচ্ছে ফসফরাসের ঘটনা। ফসফরাসকে আমরা যেখানেই দেবো তখন এই কমন ইউনিটটা আমরা ড্র করে নেবো। সাপোজ আমি এবার H2SO4 আসছি, H2SO4 যদি সালফার ইউনিট দেখো, তাহলে সালফারের ক্ষেত্রে কি ডবল বন্ড ও তোমাকে ড্র করতে, ডবল বন্ড ও একটা থাকবেই, বাকি এবার তুমি পজিশন অনুযায়ী করো। আর যেহেতু দুটো হাইড্রোজেন আছে, আমাকে দুটো হাইড্রোজেনকে OH বানাতে হবে, OH, ঠিক আছে, দুটো হাইড্রোজেন OH হয়ে গেল। তাহলে দেখো কটা হাইড্রোজেন অক্সিজেন হলো, হাইড্রোজেন দুটো হয়ে গেছে, অক্সিজেন 1 2 3 হয়েছে, আরেকটা রয়েছে এখানে দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সালফারের 6টা হাত হয়ে গেল, মানে +6। ওকে, আচ্ছা, সালফিউরিক অ্যাসিড গেল। এবার দেখো সালফিউরিক অ্যাসিড আরও ইউনিট আর কিছু দিই, 1 মিনিট, H2SO3 যদি করো সালফিউরাস অ্যাসিড, তাহলে কি হবে তোমার সালফার, এইটা তো আমি আঁকবই, ঠিক আছে, 3টে হয়ে যাচ্ছে আপাতত, দুটো হাইড্রোজেনের জন্য দুটো হয়ে গেল, আর হচ্ছে তোমার 1 2 3, 3টে অক্সিজেন, দুটো হাইড্রোজেন, সালফার, তাহলে ড্র হয়ে গেল এটা এরকম। আচ্ছা, এবার যদি আমি দেখো ক্যারোস অ্যাসিড, মানে এটা থেকেই যদি আমি অক্সিজেন একটা মাইনাস করে দিই, H2S অ্যাড করে দিই SO5, ঠিক আছে, এটাকে বলে ক্যারোস অ্যাসিড। এটা মনে রাখতে হবে যে ধরো সালফার দুটো অক্সিজেন রয়েছে, মানে এটা তো আমি আঁকবই, তার সাথে কি হচ্ছে একটা OH আছে, আর একটা যেহেতু এক্সট্রা অক্সিজেন রয়েছে 5, এটা হচ্ছে এই হিসাবে থাকে, এটা পারঅক্সি বন্ড থাকে। ওকে, আচ্ছা, যদি আমি দেখি H4SiO4 সিলিকনের ইউনিট দেখি, তাহলে সিলিকনের ইউনিট দেখলে সিম্পলি যটা হাইড্রোজেন আছে তটা OH, দেখো হয়ে গেল। এবার দেখি এক, মানে হয়ে গেছে এই স্ট্রাকচারটা, মনে রাখতে হবে সিলিসিক অ্যাসিড এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রাকচার দেখবো আমরা, যে সেন্ট্রাল অ্যাটমে দুটো অ্যাটম থাকে, দুটো যদি থাকে, ঠিক আছে, মানে দুটো সেন্ট্রাল অ্যাটম, তাহলে দুটো সেন্ট্রাল অ্যাটম মানে কিরকম বলছি তোমাদেরকে। সাপোজ ধরো H4P2O6, এটা কিরকম হবে, তাহলে সেটা করার জন্য আমাদেরকে কতগুলো জিনিস, তার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। তাহলে সেটা জানার জন্য তোমাদেরকে জানতে হবে যে, এটা লিস্ট করে দিচ্ছি, যে এলিমেন্ট আর হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, ওএস, ম্যাক্সিমাম ওএস মানে অক্সিডেশন স্টেট মানে কি হচ্ছে ম্যাক্সিমাম কোন অক্সিডেশন স্টেটে যেতে পারে। তাহলে আমাকে যেটা জানতে হবে যে বোরন দেখলেই তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট আমরা +3 নিয়ে নেবো, বোরন ফ্যামিলি দেখলে। কার্বন ফ্যামিলি দেখলে তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট আমরা 4 নিয়ে নেবো, ঠিক আছে। এবার যদি দেখো নাইট্রোজেন আর ফসফরাস, ঠিক আছে, এই দুটোকে যদি দেখো, মানে নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেন ফসফরাস যদি দেখো, এদের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট ধরে নেবে 5। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, টেবিল করে দিলাম, ঠিক আছে। যদি দেখো সালফার আর সেলেনিয়াম, ঠিক আছে, এদের নিয়ে নেবে +6, ঠিক আছে। যদি দেখো ক্লোরিন ব্রোমিন, এদের +7, আর জেনন থাকলে 8, সবাই জানে, ঠিক আছে। তাহলে এই টেবিলটা আমাদেরকে মনে রাখতে হবে যে বোরন ফ্যামিলির যে কোনো এলিমেন্ট দেখলে +3 নেবো, ওদের ম্যাক্সিমাম স্টেট। আমি এবার দেখছো যে আমি কেন বলছি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, হঠাৎ করে দেখো কোথায় কাজে লাগে, ঠিক আছে, তোমাদের লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সাপোজ এই স্ট্রাকচারটাতে আমি কি করতে পারি, অক্সিজেন স্টেট তো ক্যালকুলেট করতে পারি কীভাবে। ধরো যদি আমি এক্সট্রা নেই,
ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেট করতে পারি। কীভাবে ক্যালকুলেট করবো? তাহলে হাইড্রোজেন তাহলে 1 × 4, তার প্লাস হচ্ছে 2x, আমি এক্স নিলাম এটাকে, আর এটা হচ্ছে 6 × -2, তাহলে সেটা ইকুয়ালস টু 0। এটাকে যদি ক্যালকুলেশন করো 2x ইকুয়ালস টু দেখো মানে এদিকে গেলে 12 আর -4 মানে হচ্ছে 8, তাই তো 4, হ্যাঁ 8, তাহলে x সমান হচ্ছে +4, তাহলে x সমান হচ্ছে এটা হচ্ছে +4। ওকে, পি এর তাহলে কি হচ্ছে +4, তাহলে এই যে x, তাহলে x ইকুয়ালস টু এটাকে বলে থিওরিটিক্যাল অক্সিজেন, থিওরিটিক্যাল অক্সিডেশন স্টেট, এটাকে আমরা বলবো টিওসি, টিওএস, ঠিক আছে, টিওএস, রাইট। তাহলে দেখো এই অনুযায়ী আমি তাহলে একটা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট ফসফরাসের কত বললাম 5, আর হচ্ছে টিওএস হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু যেটা আছে +4। তাহলে এই এর উপর বেস করে আমি একটা ফর্মুলা দিচ্ছি, দেখো মানে তোমাকে মনে রাখতে হবে স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য। সেটা হচ্ছে যদি টিওএস থিওরিটিক্যাল আর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট ম্যাক্স, টিওএস আর এটাকে আমি তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটকে এমওএস নিচ্ছি, ঠিক আছে, এমওএস, এমওএস নেক্সট বার থেকে আমি এমওএস লিখবো এটা, ঠিক আছে। এমওএস যদি সমান হয় তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যেখানে এক্স ও এক্স বন্ড রয়েছে। ক্লিয়ার বোঝাতে পারলাম? যেটা দুটো সেন্ট্রাল অ্যাটমের মাঝখানে কি রয়েছে, একটা ও বন্ড রয়েছে। ইন কেস যদি দেখা টিওএস লেস দেন এমওএস, মানে এমওএসটা বড়, যদি দেখো যেখানেই এমওএস বড় সেখানে এক্স আর এক্স বন্ড রয়েছে, মানে ডাইরেক্ট বন্ড রয়েছে সেখানে, ঠিক আছে। আর যদি দেখো উল্টো কেস, টিওএস বড়, থিওরিটিক্যালটা বড় দেন এমওএস, তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এখানে পারক্সাইড বন্ড রয়েছে, ও মানে দুখানা ও রয়েছে মাঝখানে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার, এখান থেকেই হয়ে যাবে, আর কিছু তোমার দেখারই দরকার নেই। তাহলে দেখো কি হবে এটার ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে কি হবে হচ্ছে, তাহলে থিওরিটিক্যাল ভ্যালু এটা, থিওরিটিক্যাল টিওএস হচ্ছে তোমার +4, এমওএস হচ্ছে তোমার হচ্ছে ফসফরাসের +5, তাহলে কোনটা বড়? তাহলে এমওএস বড়, ঠিক আছে। এমওএস বড় মানে কি হচ্ছে, তাহলে কি তোমাকে দিতে হবে, তাহলে এক্স এক্স বন্ড রয়েছে, তাহলে ফসফরাস আর ফসফরাস এদের ভেতর ডাইরেক্ট বন্ড রয়েছে এক্স এক্স বন্ড, আর ফসফরাস ইউনিট থাকা মানে আমি বলেছি এই ইউনিটটা তোমাদেরকে ড্র করে নিতে হবে, লিখে নিতে হবে, এটা রয়েছে। এবারে হচ্ছে ফসফরাসের আরেকটা করে হেড পড়ে আছে খালি, ঠিক আছে। দেখো এটা তাহলে দুটো ফসফরাস হয়ে গেল, 4টে অক্সিজেন হয়ে গেছে, তাহলে 4টে অক্সিজেন থাকলে তাহলে এখনো দুটো অক্সিজেন পড়ে আছে, তাহলে দুটো অক্সিজেন দুটোতে, আর দেখো দুটো হাইড্রোজেন পড়ে আছে। এই হচ্ছে তোমার স্ট্রাকচার, ভেরি ইজি, বোঝা গেল? কীভাবে করবে আমি আরও উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের একদম ছবির মতো হয়ে যাবে পুরো। আচ্ছা নেক্সট দেখো, আমি তো যদি ধরি তোমার আর একটা কি নেওয়া যায়, এটাই, যদি ধরো তোমার এই ধরনের আমি কিছু কম্পাউন্ড H4P2O7 নিই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো কি হবে, যে থিওরিটিক্যাল ভ্যালু যদি তুমি করো ক্যালকুলেশন, তাহলে আমি আরেকটা ক্যালকুলেশন করে দেখাই, +4 + x, x নয় 2x -14 = 0, তাহলে x = এখানে ক্যালকুলেশন করবে দেখবে +5, মানে টিওএস তাহলে হচ্ছে +5 আর এমওএসও হচ্ছে +5, ঠিক আছে। দুটো যদি সমান হয় তাহলে মাঝখানে কি বলেছিলাম, এক্স ও এক্স বন্ড রয়েছে, তাহলে এই ধরনের যদি হয় তাহলে এর স্ট্রাকচার ড্র করার সময় পি একটা বন্ড করে দাও আগে, ও ও সালফার করা মানে ফসফরাস করা মানে এইটা তোমাকে আগে করে নিতে হবে, ও ও এবার একটা করে হাত বেঁচে থাকছে। এবার দেখো কি থাকছে তোমার হচ্ছে 7টা অক্সিজেন, কটা 1 2 3 4 5টা অক্সিজেন হচ্ছে, আরও দুটো থাকছে, দুটো এখানে আর দুটো হাইড্রোজেন থাকছে, কত সিম্পল। আচ্ছা নেক্সট যদি আমি O8 নিই, H4P2O8, ঠিক আছে। যদি এটার নাও তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবে
16 মাইনাস এটা হচ্ছে +6 আসবে দেখবে, ঠিক আছে। যদি তাহলে TOS হচ্ছে +6 আর MOS হচ্ছে +5, এটা বড়। এটা যদি বড় হয়ে যায় তাহলে তাহলে কি থাকে, এক্স পারক্সি বন্ড থাকে, এক্স ও এক্স হয়। তাহলে তাই যদি হয় তাহলে ফসফরাস ও ও বন্ড, তারপর ফসফরাস। আর ফসফরাস থাকলে তোমাকে এই ইউনিটটা আগে ড্র করে নিতে হবে, তারপর আরেকটা করে হাত দিয়ে দাও। এবার কি হচ্ছে দেখো, 1 2 3 4 5 6টা অক্সিজেন রয়েছে, আরো দুটো দুটো হাইড্রোজেন দুটো রয়েছে এই সিমেন্ট। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচার একদম নিজেরাই করে নিতে পারবে, একদম জলের মতো ক্লিয়ার। আচ্ছা নেক্সট, আমি যদি সালফারের নিই, সালফারের কম্পাউন্ডগুলো করি, যদি আমি করি H2O6, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদেরকে আগে এক্স ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে যদি তোমাদেরকে আশা করি এতক্ষণে শিখে গেছো, তাহলে হচ্ছে এটা হচ্ছে +5 দেখবে, ঠিক আছে। 6 2 12 আর -2, হ্যাঁ +5। তাহলে TOS হচ্ছে +5 আর MOS সালফারের ক্ষেত্রে কি হচ্ছে +6, তাই তো। সেলেনিয়ামের ক্ষেত্রেও 6, এর ক্ষেত্রে হচ্ছে +6। টেবিলটা দেখে নেবে। তাহলে MOS বড়, ঠিক আছে। MOS বন্ড বড় হওয়া মানে কি হচ্ছে, XX বন্ড রয়েছে, তাহলে সালফার সালফার বন্ড। এবার সালফারের ক্ষেত্রে হচ্ছে এই ইউনিটটা তোমাকে করতে হবে আগে, ডবল বন্ডও দিয়ে দিতে হবে। এবার হাইড্রোজেনের জন্য কি হচ্ছে, হাইড্রোজেন পড়ে রয়েছে, তাহলে দুটো হাইড্রোজেনে দুটো হয়েছে, ওকে। তার সালফারের 4টে অ্যান্ড হয়েছে আর একটা করে লোন পেয়ার। তাহলে 6টা অক্সিজেন না, 6টা অক্সিজেন হলো না, তাহলে এখানে লোন পেয়ার নয়, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ক্লিয়ার? ওকে। সালফার ইউনিট দেখলেই আমরা এইভাবে করব। আচ্ছা, যদি এইটা নেই, সালফার H2 ও 8 নেই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা +7, TOSটা তাহলে কি হচ্ছে +7 আর MOS হয়ে যাচ্ছে তোমার হচ্ছে +6। তাহলে এটা বড়, ওকে। এটা যদি বড় হয়ে যায় তাহলে মানে TOSটা বড়, তাহলে কি হচ্ছে এখানে এক্স ও বন্ড রয়েছে, তাহলে সালফার ও বন্ড এরকম সালফার, আর এরকম OH এর জন্য OH, আগে OHটা করে নেব, OH। এবার হচ্ছে এই দুটো করে পড়ে আছে, তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে বোঝা গেল। দেখো এই ধরনের স্ট্রাকচার আছে, নিজেরা করো, চেষ্টা করো, বুঝে করো, দেখবে পারো। আচ্ছা নেক্সট যেটা রয়েছে, ওয়েট করলাম, তাহলে এটা করে H2O5, এটা যদি হয় তাহলে কি থাকবে, O5 না, O5 করানো হয়নি, তাহলে যদি +4 থাকছে মানে TOS হচ্ছে +4 আর MOS 6 +6, তাহলে এটা বড়, তাহলে এখানে সালফার সালফার বন্ড, তাহলে এক্ষেত্রে ডবল বন্ডও আগে হয়ে যাবে। দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো OH হয়ে যাবে, ওকে। হ্যাঁ ঠিক আছে, দুটো বন্ড হয়ে যাবে। এবার তাহলে 4টে হলো, তাহলে এখানে দেখবে একটাতে লোন পেয়ার থাকবে আর একটাতে 5টা অক্সিজেন রয়েছে, তাহলে এই, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই হচ্ছে H2O5 এর। আচ্ছা আরও একটা উদাহরণ দেখিয়ে দিই, H2O4, এটা যদি হয় তাহলে দেখো এক্ষেত্রে কত রয়েছে, +3তে রয়েছে, তাহলে TOS হচ্ছে 3 আর MOS হচ্ছে 6, তাহলে এটা বড়। যদি বড় হয় TOSটা তাহলে ডবল বন্ড রয়েছে, ঠিক আছে। যে এটা যখন থাকবে, ঠিক আছে, তখন দেখবে যে এটা গ্রেটার দেন MOSটা হয়েছে, আর MOS গ্রেটার দেন মানে আমার কি রয়েছে, XX বন্ড রয়েছে। তাহলে XX বন্ড যদি থাকে তাহলে কি হচ্ছে সালফার সালফার বন্ড, আর কি হচ্ছে ডবল বন্ডও, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আর দুটো হাইড্রোজেন আছে মানে দুটো OH, দেখো ইজিলি হয়ে গেল, এটা এক্সেপশন নয়, এটা সিম্পল। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। নেক্সট,
And আচ্ছা, আর দুটো স্ট্রাকচার করিয়ে দিই। আচ্ছা, সালফারের গেল, ঠিক আছে। সিলিকনেরও ক্ষেত্রে হয় এটা জেনারেল, যে তুমি যদি নাও H6SI2O7 যদি নাও, ঠিক আছে, যদি O7 নাও, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এর যদি অক্সিজেন 14 মানে +4 থাকবে এটা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে TOS হচ্ছে +4, আর সিলিকনের ক্ষেত্রেও তুমি দেখবে যে MOS দেখবে যে +4, মানে দুটো সমান। এই দুটো যদি সমান হয় তাহলে কি হবে, এক্স ও এক্স বন্ড হয়, তাহলে সিলিকনের ক্ষেত্রে সিলিকন এইভাবে। এবার এর যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো ওইচ হবে, একটা ওইচ, এখানে একটা ওইচ, 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 আর একটা ওইচ, দেখো ইজিলি হয়ে গেল, বুঝা গেল। তাহলে সিলিকনের ক্ষেত্রে এই ধরনের হবে। আচ্ছা, আমি যদি সিম্পল আরেকটা স্ট্রাকচার নিয়ে নিই, খুব পপুলার স্ট্রাকচার কার্বনিক অ্যাসিড, যে H2C2O4, তাহলে এক্ষেত্রে কি আসছে যে 8 - মানে +3 আসছে, তাহলে TOS হচ্ছে +3 আর MOS হচ্ছে +4। তাহলে MOS গ্রেটার দেন এটা, যদি গ্রেটার দেন হয় তাহলে কি বলেছি যে এক্স এক্স বন্ড হচ্ছে, যদি তাই হয় তাহলে CC, আর দুটো হাইড্রোজেন রয়েছে, মানে দুটো OH, আর এবার হচ্ছে দুটো হাত করে, দুটো হাত, কার্বন 4টে হাতে হয়ে গেল। ওকে, তাহলে এই দাঁড়ালো। ওকে, নেক্সট, এবার নেক্সট টপিক হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, মেটা অ্যাসিড, ঠিক আছে। মেটা অ্যাসিড বা পলি অ্যাসিড, ঠিক আছে, এটা পলিমারিক অ্যাসিড অ্যাকচুয়ালি বলা হয়, পলিমারিক, ঠিক আছে। আচ্ছা, যেটা জানতে হবে এটা কি হচ্ছে, তো এই মেটা অ্যাসিডগুলো কি হচ্ছে, পলিমারিক ইন নেচার হয়, আর হচ্ছে যেটা সাইক্লিক হয়, ঠিক আছে, সাইক্লিক ইন নেচার। এর ক্ষেত্রে কি হচ্ছে, মেটা অ্যাসিড কীরকম হয় দেখো, তোমাদের মনে রাখতে হবে যে অর্থ আমরা এটা কি বলি, H3PO4, এটা তো নর্মাল, এটা হচ্ছে প্লাস কততে রয়েছে, +5 রয়েছে এটা, ঠিক আছে। এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এটারই আরেকটা নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, ঠিক আছে। এবার এটাকেই যখন তুমি মাইনাস জল করে দিচ্ছ, আমি বলেছিলাম তোমাদের যে এটা হয়ে যাচ্ছে PO3, ঠিক আছে, এটাকে বলা হয় মেটা ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এটা আবার এইভাবে থাকতে পারে না, এটা চলে যায়, তিনটে একসাথে অ্যাড হয়, যেটা পলিমারিক ফর্মে চলে যায়, এটা চলে যায় 3HPO3, এটা স্ট্রাকচারটা গিয়ে দাঁড়ায়, স্ট্রাকচারটা আমি এখানে ড্র করে দিচ্ছি। স্ট্রাকচার ফসফরাস মানেই 3টে P, ফসফরাস মানেই OH বন্ড OH দিতেই হবে কে, তাহলে OH যদি দাও, OH এই ধরনের, ইয়ার অক্সিজেনগুলো এইভাবে পাঠ করবে, এই হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড, বুঝা গেল, মেটা ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এরা পলিমারও ফর্ম করে, পলিমার যখন ফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, এই মেটা ফসফরিক সম্পর্কে একটা জিনিস বলি, এরা দেখো এই অক্সিজেনের কি থাকে, পি বন্ড থাকে, পি পাই বন্ড থাকে, আর ফসফরাসের কিন্তু ডি ইলেকট্রন থাকে। তাহলে এটার যে বন্ডগুলো হয়, এটা হচ্ছে 3টে থাকে, এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে বলা হয় যে পি পাই ডি পাই বন্ড, ঠিক আছে। কটা থাকে, 3টে, ঠিক আছে। এই যে তিন জোড়া থাকে, ঠিক আছে, মানে 6টা থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, পিও পি বন্ড কটা থাকে, পিও সেট থাকে, আর পিও পি বন্ড কটা থাকে, 3টে পিও পি বন্ড থাকে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট, আর এটাকে অনেক সময় সাইক্লিক ফর্ম বলা হয়, সাইক্লিক ফর্ম অফ ফসফরিক অ্যাসিড, ক্লিয়ার। আচ্ছা, এটা পলিমার অবস্থাতেও থাকতে পারে, ঠিক আছে, যদি তাহলে তো পলিমারিক ফর্ম কীরকম হয়, যে এটা এন্ড হয় না, এই ধরনের OH ইউনিট, আবার কি হচ্ছে ও, এটা চলতে থাকে এরকম, এইভাবে ডট 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 চলতে থাকে, এটা হচ্ছে পলিমার।
পলিমারিক ফর্ম। ওকে, আচ্ছা, বোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, এটা যদি বোরিক অ্যাসিড মানে H3BO3, ঠিক আছে, এটা +3 আছে, এটা বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড এটাকেই বলা হয় অর্থোবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিড, এখান থেকে যদি জল বের করে দাও, ঠিক আছে, মাইনাস জল, ডবল না করে কিন্তু মাইনাস, তাহলে পাইরো হতো, তাহলে কি হচ্ছে HBO2, তাহলে এটাই হচ্ছে তোমার মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড কি হচ্ছে, এটাও পলিমার অবস্থায় থাকে, এটা এইভাবে থাকে 3HBO2 এইভাবে, এটা লেখে এইভাবে, লেখে না, এটা এইভাবে লেখা HBO2 এইভাবে থাকে, এটাও সাইক্লিক ফর্মে থাকে, সিম্পল স্ট্রাকচার বি। এই হচ্ছে, আর ওইচ গুলো এইরকম, 3টে হাইড্রোজেন আছে, 3টে, এই হচ্ছে বোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিডের। ওকে, এই হলো এই। এবার ধরো, এবার আমি যদি বলি যে থায়োনিক অ্যাসিড, থায়োনিক অ্যাসিডগুলো যদি হয়, ঠিক আছে, আমি থায়োনিক অ্যাসিডের এই কমন ফর্ম আমি বলছি, সালফার থাকলে কি হচ্ছে, এই বন্ডটা তোমাকে কমন রাখতে হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি হয়, এসি যদি ধরি, এন্ডের এই দুটো বন্ড এটা ফিক্সড, ঠিক আছে, এই দুটো ইউনিট কালার আলাদা দেয়, এই দুটো ইউনিট তোমার হচ্ছে এটা, আর এই ইউনিট এটা হচ্ছে ফিক্সড ইউনিট। এসএন দিলাম, এটা 0 1 2 3 ডট 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 এ হতে পারে, ঠিক আছে। এবার ধরো যদি তোমার এক এক করে আসি, যদি এটা 0 হয়, তাহলে 0 হলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, আর যে এস কালার, যদি নেই তাহলে কিরকম দাঁড়ায়, এস, যদি এটা 0 হয়, OH ডবল বন্ড এস ডাবল এইচ, এটাকে বলা হয় ডাইথায়োনিক অ্যাসিড। থায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড। যদি 1 হয় তাহলে কিরকম দাঁড়াবে, এস আর এস, তো বাকি স্ট্রাকচার 1, OH, এটাকে বলা হয় ট্রাইথায়োনিক অ্যাসিড। ট্রাইথায়োনিক অ্যাসিড, বোঝা গেল, ট্রাইথায়োনিক অ্যাসিড। এটা যদি আরেকটা হয়, দেখাই আরেকটা, কারণ এস পরে বলবে স্যার বলেনি, তাহলে এইখানে এই হলো OH, একটা কমন স্ট্রাকচার OH, এটা হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড। থায়োনিক অ্যাসিড, বুঝা গেল টেট্রাথায়োনিক। আচ্ছা, যদি ধরো যে অক্সো অ্যাসিডকে, ঠিক আছে, নেক্সট স্লাইড এটা দেখাই, যে যদি আমি এটা অক্সি অ্যাসিড নিই, অক্সি অ্যাসিড থেকে আমি কি করলাম, একটা অক্সিজেনকে রিপ্লেস করে সালফার করে দিলাম, তাহলে এটা হচ্ছে থায়ো অ্যাসিড হয়ে যাবে। বোঝা গেল না, আমি এটা বলছি যে H2SO4 এটা অক্সো অ্যাসিড, আমি কি করলাম, একটা অক্সিজেনকে এসে কনভার্ট করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, H2S2O3 হয়ে যাবে, এটা বলা হবে থায়োসালফিউরিক অ্যাসিড। থায়োসালফিউরিক, বোঝা গেল, তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার ধরো এর যে অ্যানায়নগুলো, এই যে অ্যানায়ন, তাহলে অ্যানায়নগুলোকে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যানায়নগুলো ধরো যদি আমি ইক অ্যাসিডের অ্যানায়ন নেই, যদি যে কোনো ইক অ্যাসিডের ইক অ্যাসিডের অ্যানায়ন যদি হয়, তাহলে তাকে আমরা ডিনোট করবে 8 আয়ন, ঠিক আছে। আর যদি আস অ্যাসিডের অ্যানায়ন হয়, তাহলে আমরা বলবো ইট, এটা 8 আয়ন ছিল, ইট আয়ন, ঠিক আছে। কি আমি বলছি ক্লিয়ার হবে তোমাদের কাছে, যে HClO4, ঠিক আছে, HClO4 যদি হয়, তার এটাকে কি বলা হয়, এটা
ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এটা কি হয় HCl আয়ন, সরি আয়নটাকে ClO4 মাইনাস, তাহলে ইক অ্যাসিডের আয়ন, তাহলে আমরা বলবো পারক্লোরেট, পারক্লোরেট, পারক্লোরেট আয়ন। ওকে, আচ্ছা সিমিলারলি যদি আমি HClO3 নিই, ঠিক আছে, HCl থেকে কি বলা হয় ক্লোরিক অ্যাসিড, তাহলে এটা হয়ে যাবে ClO3 মাইনাস, এটা হচ্ছে ক্লোরেট আয়ন, ঠিক আছে। আবার যদি এটা HClO2 করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, ClO2 মাইনাস, তাহলে এটাকে বলা হয় ক্লোরাইট, CHLORIT, ক্লোরাইট আয়ন। বোঝা গেল? এই ধরো অন্য কোনো এর নেই, সাপোজ আরেকটা নিয়ে নিই, এর পুরো সিরিজটাই কমপ্লিট করুন, ClO, তাহলে কি হচ্ছে এটা হাইপোক্লোরাস অ্যাসিড, সেখান থেকে যদি H প্লাস আমরা বার করে দিই ClO মাইনাস, এটা বলা হবে ক্লোরাস আস থাকলে কি হবে হাইপোক্লোরাইট আয়ন। বুঝে গেল? আচ্ছা আমি আরেকটা দেখিয়ে দিই, আরো একটা দেখিয়ে দিই। যদি ধরো আমি নিই H2O3, এক্ষুনি কি বললাম থায়োসালফিউরিক অ্যাসিড, ফিউরিক অ্যাসিড, তাহলে এটা আমার কি দাঁড়াবে H2O3 2 মাইনাস, তাহলে এটাকে বলা হবে থায়োসালফিউরেট আয়ন। বুঝা গেল? যদি এটা নেই H4O6 নিই, তাহলে যদি আমি করি H4O6 2 মাইনাস করি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে টেট্রাথায়োনিক অ্যাসিড, এটা, তাহলে এটা হবে টেট্রাথায়োনেট আয়ন। বোঝা গেল? এই হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সোডিয়াম, এটা যদি হয় Na3PO4, তাহলে এটাকে বলা হয় সোডিয়াম ফসফেট, ঠিক আছে, সোডিয়াম ফসফেট, যেহেতু যদি H থাকতো তাহলে এটা তো ফসফেট আয়ন হতো, ফসফরিক অ্যাসিডের আয়ন ছিল, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি H3PO4 এর তো ছিল, তাহলে এটা কিছু ফসফরিক অ্যাসিড ছিল, তার 8 হয়, তাই জন্য সোডিয়াম ফসফেট এই ধরনের নাম। ওকে, এর স্ট্রাকচার তো নিশ্চয়ই জানো যে পি ডবল বন্ড OH, এবার হচ্ছে ও একটা করে আর সোডিয়াম এখানে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার। আচ্ছা তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেচার অফ অক্সাইড পড়ব, ঠিক আছে, নেচার অফ অক্সাইড আর বাকি যেটুকু পার্ট রয়েছে তোমার এতে, আর মানে কিছু আর বেশ সামান্য কিছু পার্ট রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। সো আজকের জন্য থ্যাংক ইউ, ক্লাসের জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, কমেন্ট করো, কমেন্ট মি, আর যদি ভালো লাগে, ঠিক আছে, তো লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপর আমি ভিডিও কমপ্লিট হলে বাকি যে চ্যাপ্টারগুলো করিয়েছি আমি, সেগুলোর হচ্ছে 10 ইয়ার সলিউশন, জন এন্ট্রান্স থেকে কী আসছে, WBJEতে কী আসছে সেগুলো, এর PDF, তারপর হচ্ছে প্রিভিয়াস PYQ, ঠিক আছে, আর হচ্ছে তোমার যে অ্যাডভান্সের কী রয়েছে, মেনের কী রয়েছে, সব কোশ্চেন আমি সলিউশন করব। ওকে, তো লাইভ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।